দশম শ্রেণীর পাঠ্য মতি নন্দীর লেখা কোনি উপন্যাসটির মূলত সপ্তম, অষ্টম, নবম ও দশম এই পরিচ্ছেদগুলি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের অন্তর্ভুক্ত রয়েছে। আজকে তোমাদের কাছে 3টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। মূলত এই উপন্যাসের ওপর থেকে দেখা যাবে যে কিছু প্রশ্নের উত্তর, বেশ সামান্য কিছু প্রশ্নের উত্তর তোমরা টেক্সটের অংশ থেকেই একটা নির্দিষ্ট জায়গা থেকে পাবে, কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পুরো উপন্যাসের বা বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেটা বুঝে তোমাদেরকে উত্তরটা উপস্থাপন করতে হবে। দেখো আজকে প্রথম প্রশ্নটি কি রয়েছে। কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্যের উপস্থাপনা এবং এখান থেকে আমরা বক্তার চরিত্রের কোন দিকটির পরিচয় পাই? তাহলে আমরা এখানে মূলত দেখব যে 5 নম্বরের প্রশ্নই থাকবে। তোমাদের সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে খুব সম্ভবত একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে দেখো প্রশ্নের 2টি পার্ট রয়েছে, একদম ভাগ করে প্রশ্নের উত্তর তোমরা লিখবে। তাহলে আমরা উত্তর এখানে বলবো যে অ্যাপোলো ক্লাবের সুইমিং পুলে আমরা দেখি যে ক্ষিতি সিংহ কোনিকে নানান অনুশাসন, আদেশ, উপদেশ ও তর্জন গর্জন করার মধ্য দিয়ে সাঁতারের প্রশিক্ষণ দিয়ে চলছেন। আর অ্যাপোলোর একজন দক্ষ সাঁতারু, এমনকি বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়া, যখন অ্যাপোলোর সুইমিং পুলে কোনি এবং ক্ষিতি সিংহকে লক্ষ্য করেছিল এবং কোনির প্রশিক্ষণের ওপর আরও গভীরভাবে নজর দিয়েছিল, তখনই একটা প্রবল আত্মবিশ্বাস এবং ঔদ্ধত্য কাজ করেছিল অমিয়ার মধ্যে, এবং সে বশতই এ ধরনের মন্তব্য করে বসে অমিয়া কোনির সম্পর্কে, যে কোনি নাকি তার পা ধোয়া জল খাবে। ব্যাস, এটা গেল প্রথম অংশের উত্তর। এরপরে দেখো যে দ্বিতীয় অংশটা রয়েছে। তাহলে এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে আমরা বক্তার কোন মানসিকতার পরিচয় পাই। তাহলে আমরা পরিষ্কারভাবে এখানে দেখতেই পাচ্ছি যে অমিয়ার মধ্যে যে অহংকার বা ঔদ্ধত্য রয়েছে, সেই বশতই কিন্তু এ ধরনের মন্তব্যের উপস্থাপনা অমিয়ার। অমিয়া অ্যাপোলোর যে শুধু একজন সেরা সাঁতারু তা নয়, বাংলার সেরা সাঁতারু সেই সময়কার। আবার এটাও ঠিক, যারা সেরা সাঁতারের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তারা যে শুধুমাত্র আত্মবিশ্বাসী তা নয়, তাদেরকে কিন্তু বাস্তবে মাটিতে পা রেখেই চলতে হয় তথা ভাবতে হয়। কিন্তু কাহিনীতে আমরা দেখছি অমিয়া সেটা করে উঠতে পারেনি, যে কারণে কাহিনীর মধ্যে দেখেছি যে এই মন্তব্যের মধ্য দিয়ে সেটা ফুটে উঠছে, কোনিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, অপমান করতে কোনোভাবেই দ্বিধাবোধ করছে না অমিয়া। আসলে অমিয়ার মধ্যে একটা এমন আত্মসন্তুষ্টি কাজ করছিল, অহংকার বশত, উদ্ধত্ত বশত, সেখান থেকেই এ ধরনের মন্তব্য বা এ ধরনের আচরণ প্রকাশ ঘটেছে, এ ধরনের মন্তব্যের বা আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। আর কোনি যে তার পা ধোয়া জল খাবে, এ ধরনের মন্তব্য করার মধ্য দিয়ে শুধুমাত্র যে কোনিকেই অপমান করেছে তা নয়, সেই সঙ্গে নিজেকে অনেক ছোট করে ফেলেছে অমিয়া। এখানে অনেক অন্ধ আত্মবিশ্বাস, অন্ধ অহংকার এবং অন্ধ মন বা সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। ব্যাস, এটুকুনি বললেই কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট। চলো এরপরে দেখি 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর প্রশ্নে বলছে, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি। এখানে কাকে ওষুধ বলে প্রতিপন্ন করা হয়েছে, তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণই বাকি। প্রশ্নের এখানেও 2টি পার্ট রয়েছে, 2টি পার্ট আলাদা আলাদা করে কিন্তু তোমাদের উত্তর উপস্থাপন করতে হবে। আমরা কাহিনীতে দেখি বক্তা, আলোচ্য লাইনের বক্তা ক্ষিতি সিংহ বালিগঞ্জ ক্লাবের সাঁতারু হিয়া মিত্রের প্রতি কোনির মনে যে একটা ক্ষোভ, বিতৃষ্ণা, রাগ পুঞ্জীভূত হয়েছিল, তাকেই এখানে ওষুধ বলে প্রতিপন্ন করেছেন।
আমরা এরপরে উত্তরের দ্বিতীয় অংশটায় আমরা যাব। এখানে মূলত আমরা দেখি যে কোনি রবীন্দ্র সরোবরে যে মেয়েদের সাঁতারের প্রতিযোগিতা হচ্ছিল সেখানে প্রথম স্থান অধিকার করবে বলে দাদার কাছে কথা দিয়ে গিয়েছিল, কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও, প্রবলভাবে চেষ্টা করলেও কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকার কারণে কোনি প্রথম স্থান লাভ করতে পারেও না, আর দাদাকে দেয়া কথাও রাখতে পারে না। এ কারণে তার মনের মধ্যে একটা ক্ষোভ জন্মেই ছিল। এরপর দেখা গেল এই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিল সেই বালিগঞ্জ ক্লাবের প্রশিক্ষণরত এক অভিজাত পরিবারের মেয়ে হিয়া মিত্র। আর কোনির মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে বড় লোকেরা গরিবদের ঘেন্না করে, আর কোনি নিজেও প্রথম স্থান লাভ করতে পারেনি। এই দুটো কারণ মিলিয়েই কিন্তু কোনির মনের মনে হিয়া মিত্রের প্রতি একটা রাগ, ক্ষোভ, বৃতৃষ্ণা, প্রতিহিংসা পরায়ণতা জন্মেছিল। এটা ক্ষিতি সিং বুঝতে পেরেছিলেন এবং এটাকেই তিনি, কোনির মনের এই অনুভূতিটাকেই তিনি প্রশিক্ষণের কাজে লাগিয়েছিলেন। মূলত কোনি যখন কোনো কারণে ক্লান্ত বা নিস্পৃহ হয়ে পড়তো, প্রশিক্ষণে তার মন লাগতো না, ইচ্ছা তার থাকতো না, তখন একবার এই হিয়া মিত্রের প্রসঙ্গ উপস্থাপন করলেই কিন্তু মন্ত্রের মতো বা একটা ম্যাজিকের মতো কাজ করে যেত। কোনির অনুশীলনে অধ্যাবসায় তার আত্মনিবেদন একটা পূর্ণতা পেত, প্রশিক্ষণে সে নিজেকে হারিয়ে ফেলত। এ কারণেই আমরা দেখি যে কাহিনীর মধ্যে ক্ষিতি সিংহ হিয়া মিত্রের নাম উচ্চারণ করাটাকেই যেন ওষুধের সঙ্গে তুলনা করতে চেয়েছেন। তাহলে এভাবেই কিন্তু আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা উপস্থাপন করব। দেখো 3 নম্বর প্রশ্নে কি রয়েছে। 3 নম্বর প্রশ্নে বলছে, হাঁড়িতে ভাত ফোটা শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। এই লাইনটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এখানে দেখো কোনো পার্ট নেই, তোমরা একসঙ্গেই পুরো উত্তরটা একটা প্যারার মধ্যে উপস্থাপন করতে পারো। তাহলে এখানে আমরা উত্তরে একটু বুঝেই আমাদের বলতে হবে বিষয়টাকে, যে কোনির সাঁতারু হয়ে ওঠার পেছনে আমরা দেখি যে দুজনের, বিশেষ করে একজনের তো বটেই বড় অবদান রয়েছে। ক্ষিতি সিংয়ের যে একটা বড় ভূমিকা ছিল কোনি সাঁতারু হয়ে ওঠার পেছনে, এটা যেমন আমরা অস্বীকার করতে পারি না, তেমনি কোনির মনে সাঁতারু হয়ে ওঠার স্বপ্ন জাগিয়ে তুলেছিল কিন্তু কোনির দাদা কমল। আসলে কোনির দাদা কমল নিজে একজন ভালো সাঁতারু ছিল এবং একজন বড় সাঁতারু হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু বাবার অকাল মৃত্যুতে এবং সংসারের হাল ধরতে গিয়ে সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে গেছে। এবং কাহিনীতে আমরা দেখি যে কোনির দাদা কমল যখন ভীষণভাবে পীড়িত, প্রায় তার বাঁচার আশা বা সম্ভাবনা যখন সে নিজেই নিজের মন থেকে হারিয়ে ফেলেছে, সেই মুহূর্তে ক্ষিতি সিংয়ের উপস্থিতি এবং কোনির উপস্থিতি, আর ক্ষিতি সিংয়ের কোনি সম্পর্কে বা কোনির সাঁতারু হয়ে ওঠার বিষয় আশাপূর্ণ মন্তব্য করার মধ্য দিয়ে কমলের মনের মধ্যে যেন আবার একটা আশার আলো জেগে উঠেছে। বোন কোনিকে সাঁতারু হিসেবে দেখতে চায় কমল, এবং সেই ধারণাবশত ক্ষিতি সিংয়ের কাছে কোনির সাঁতারু হয়ে ওঠার সম্ভাবনা আদৌ রয়েছে কিনা সেটাও যখন জানতে চান, ক্ষিতি সিংয়ের মন্তব্য অনুসারে বোঝা যায় যে চেষ্টা, জেদ বা পরিশ্রম, এই তিনটের বশে কিন্তু যে কোনো কাজই সম্ভবপর হতে পারে। সেই মৃত্যু পথযাত্রী কমলের মধ্যে কিন্তু নতুন করে আশার আলো সঞ্চারিত হয় এই মন্তব্যের পরে, এবং সেই পরিস্থিতিতে কোনির দাদা কমল কোনিকে বড় একজন সাঁতারু হওয়ার কথা বলেন। তখন কোনিও কিন্তু তার দাদার কাছে কথাও দেয় যে সে তার দাদার স্বপ্ন পূরণ করবে। ফলে দেখা যায় সেই মুহূর্তে সেই এদো গলির একটা একচিলতে ঘরের মধ্যে
যেন প্রত্যেকটা মানুষ যে যার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঘটনা প্রসঙ্গে যেহেতু আমরা দেখেছিলাম যে কনির মা এবং ছোট ভাই বসেছিলেন উনুনের সামনে, সেখানে ভাতের হাঁড়িতে ভাতের জল ফুটছিল বা ভাত ফুটছিল, সেই ধ্বনি বা সেই শব্দই যেন সেই মুহূর্তে বাস্তবতাকে ঘোষণা করতে থাকে। আর সমস্ত কিছুই স্বপ্নের বিষয় হলেও বা সবাই স্বপ্নে বিভোর হলেও শুধুমাত্র সেই ভাত ফোটার শব্দটা কিন্তু বাস্তব পরিস্থিতিকে সূচিত করছে শত স্বপ্নের মধ্যে। এখানে কিন্তু এভাবেই একটা পরিস্থিতিকে চিত্রিত করা হয়েছে বা ফুটিয়ে তুলতে চাওয়া হয়েছে। তাহলে এটাই গেল এই লাইনের তাৎপর্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কিছু কিছু জায়গায় কিন্তু আমরা টেক্সট পোর্শন থেকে উত্তর সংগ্রহ করতে পারছি, আর বাকিটা কিন্তু আমাদেরকে বুঝেই বলতে হচ্ছে। তাহলে তোমরা আজকে 7 নম্বর পরিচ্ছেদের যে এই 3টে প্রশ্নের উত্তর আলোচনা শুনলে, ভালো করে এগুলো অনুশীলন করো। এরপরে তোমাদের কাছে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো উত্তর সহ আলোচনা অন্যান্য পরিচ্ছেদগুলির ওপর থেকে, যে অংশটুকুনি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পাঠ্যসূচি হিসেবে রয়েছে।